হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা সমুদ্রের যে সকল রহস্য সম্পর্কে জানব সেগুলির প্রতিটি উদ্ঘাটন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সমুদ্রের এই সকল রহস্যগুলি উদ্ঘাটন করতে না পারলে পৃথিবী সম্পর্কে আমাদের জ্ঞান অসম্পূর্ণই থেকে যাবে এবং ভবিষ্যতে আগত মহামারী ও অন্যান্য প্রতিকূলতা থেকে বাঁচা কঠিন হয়ে পড়বে। তাই এই সকল রহস্য ভেদ করার জন্য বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে লাখো ডলার খরচ করে চলেছে। আপনারা সবাই জানেন পৃথিবীর 70%-এরও বেশি এলাকা সমুদ্র দিয়ে ঢাকা। অথচ এই বিশাল জগৎটা আজও আমাদের কাছে অনেকটা অজানা। মনে হয় যেন সমুদ্র আমাদের পৃথিবীর ভেতরে লুকিয়ে থাকা এক ভিন গ্রহ। এখানে এমন সব জীব বসবাস করে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। তাদের সংখ্যা, প্রজাতি, আচার আচরণ কিছুই না। এমনকি এই বিশাল জলরাশির নিচে লুকিয়ে থাকা আসল ভূখণ্ড আমাদের অজানা। এক কথায় বলা চলে, মঙ্গল গ্রহ সম্পর্কে আমরা যতটুকু জানি, সমুদ্রের তলদেশ সম্পর্কে তার চেয়েও অনেকটা কম জানি। অথচ সমুদ্র সম্পর্কে জানা মানে আমাদের গ্রহকে আরো গভীরভাবে বোঝা। তো চলুন আর দেরি না করে ডুব দিই সেই রহস্যের গভীরে। এই এপিসোডে সমুদ্রের উপরিভাগ থেকে শুরু করে একদম গভীর অন্ধকার তলদেশ পর্যন্ত 10টি বিস্ময়কর সামুদ্রিক রহস্য সম্পর্কে জানব, যা বিজ্ঞানীরা এখনো সমাধান করতে পারেনি। নাম্বার 10, সমুদ্রের পানির উৎস কোথায়? সমুদ্রে ডুব দেওয়ার আগে আমাদের জানা প্রয়োজন এই বিশাল সমুদ্রের পানির উৎস কোথায়। এই পৃথিবীতে এত পানি কোথা থেকে এলো? অনেকেই মনে করছেন সেটা তো আমরা জানি না। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নয় কিভাবে আমাদের গ্রহের 2/3 এলাকা পানি দিয়ে ঢেকে গেল। বিষয়টি কিন্তু মোটেই অবহেলার নয়। যখন পৃথিবী তৈরি হচ্ছিল তখন এটি ছিল প্রচণ্ড উত্তপ্ত। তখন যদি পানি থাকতো তাহলে মুহূর্তে বাষ্প হয়ে যেত। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী লিডিয়া হলিস প্রশ্ন করেছিলেন, এত উত্তপ্ত একটা গ্রহের পৃষ্ঠে এত তরল পানি কিভাবে জমল? সেই প্রশ্নের উত্তরের জন্য বিজ্ঞানীরা এর সম্ভাব্য কিছু কারণের উল্লেখ করেছেন, কিন্তু শক্ত কোনো প্রমাণ নেই। প্রথমত, হয়তো কমেট থেকে এসেছে। এই ধারণা অনুযায়ী 4 থেকে 3.8 বিলিয়ন বছর আগে অনেক উল্কাপিণ্ড পৃথিবীতে আছড়ে পড়ে, যাকে লেট হেভি বম্বার্ড বলা হয়। হয়তো এই উল্কাপিণ্ডরাই তাদের সাথে করে পৃথিবীতে পানি নিয়ে এসেছিল। কিন্তু নাসার কয়েকটি মিশন থেকে বিষয়টি সন্দেহের জন্ম দেয়, যা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, অনেকের মতে হয়তো পৃথিবী তৈরির সময় পানি ছিল, যা পৃথিবীর গভীরে জমেছিল। পরে আস্তে আস্তে ভলকানোর বিস্ফোরণের ফলে তা বাহিরে বেরিয়ে আসে। তৃতীয়ত, 4.4 বিলিয়ন বছর আগে থেয়া নামের একটি গ্রহ পৃথিবীতে আছড়ে পড়ে। হয়তো সেটি সাথে করে পানি নিয়ে এসেছিল। এমন অনেক সম্ভাবনা রয়েছে, যা নিয়ে এখনও পরিষ্কার হওয়া যায়নি। এই সম্ভাবনাগুলোর উপর গবেষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের বুঝতে সাহায্য করতে পারে কেন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। যদি পৃথিবীতে পানি না আসতো, তবে হয়তো আমাদের পরিচিত জীবন কখনোই তৈরি হতো না। লিডিয়া হলিস পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম পানির নমুনা খুঁজে বের করার জন্য এখনও বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। নাম্বার 9, টনের পর টন প্লাস্টিক কোথায় যায়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এই সমস্যার সমাধান না করা গেলে আমাদের বিপদ বেশি দূরে নয়। প্রতি বছর স্থলভাগ থেকে টনের পর টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়, কিন্তু এই সকল প্লাস্টিকের অধিকাংশ অদৃশ্য হয়ে যাচ্ছে। সমুদ্র বিজ্ঞানী এরিক ভ্যান সেভিল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মোট প্লাস্টিকের 99%ই উধাও। মহাকাশ বিজ্ঞানীরা যেমন ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নিয়ে অন্ধকারে, তেমনি আমরা সমুদ্র বিজ্ঞানীরাও জানি না আমাদের সমুদ্রে পতিত বেশিরভাগ প্লাস্টিক কোথায় গেল। আমরা সেটা হারিয়ে ফেলেছি। ভ্যান সেভিলের মতো সমুদ্র বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন এই প্লাস্টিক কোথায় যাচ্ছে, যাতে তারা সামুদ্রিক জীবনের উপর এর প্রভাব আরও ভালোভাবে বুঝতে পারেন। এই প্লাস্টিক সামুদ্রিক প্রাণের কি ক্ষতি করছে এবং সেই ক্ষতি কি পূরণ করা সম্ভব? এটি মানবজাতির জন্য এক বিশাল প্রশ্ন, কারণ প্লাস্টিক কখনোই নিঃশেষ হয় না। একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ হয়ে মাইক্রোস্কোপিক পর্যায়ে চলে যায়, যা আমাদের খালি চোখে দেখা সম্ভব নয়। আর এই প্লাস্টিক যদি প্রাণীরা খাবারের সাথে গ্রহণ করে তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে, কারণ প্রাণীদের থেকে আমাদের শরীরেও এই প্লাস্টিক চলে আসবে, যা আমাদের ও অন্যান্য প্রাণীদের জন্য ক্যান্সার সহ অনেক ভয়াবহ মহামারী ডেকে আনবে। নাম্বার 8, রহস্যময় দৈত্যাকার ঢেউয়ের উৎস কি? সমুদ্রের মধ্যে রহস্যময় কিছু দৈত্যাকার ঢেউ হঠাৎ করে কোথা থেকে যেন এসে হাজির হয়। এই দৈত্যাকার ঢেউগুলি তাদের চারপাশের বড় ঢেউয়ের চেয়েও অন্তত দ্বিগুণ উঁচু হয়, কখনো কখনো তো 100 ফুটেরও বেশি হয়। এগুলি সুনামি বা ভূমিকম্পের মতো কোনো সুস্পষ্ট ঘটনার দ্বারা তৈরি হয় না। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন না যে এই ঢেউয়ের আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা। তারা মনে করতেন বহু বছর ধরে রহস্যময়ভাবে জাহাজ নিখোঁজ হওয়ার কারণ হিসেবে এটা একটা বানানো গল্প ছিল। কিন্তু 1995 সালে যখন প্রথমবার একটি ঢেউ রেকর্ড করা হয়, তখন সব ধারণা পাল্টে গেল। তারপর থেকে বিজ্ঞানীরা এই ঢেউগুলিকে বোঝার চেষ্টা করছেন, কিভাবে এই দৈত্যাকার ঢেউগুলো তৈরি হয়
এবং কোন রহস্যময় শক্তি তাদের এত লম্বা দূরত্ব পর্যন্ত টিকিয়ে রাখে। এই ঢেউয়ের পিছনের অদৃশ্য শক্তি সম্পর্কে ধারণা পেলে হারিয়ে যাওয়া জাহাজ সম্পর্কেও আরও ধারণা পাওয়া সম্ভব। তাছাড়া ভবিষ্যতের সমুদ্রযাত্রা অধিকতর নিরাপদ হবে। নাম্বার 7, সমুদ্রের নিচে পিরামিড ইয়োনাগুনি মনুমেন্ট কে বা কারা তৈরি করেছে? জাপানের রয়োকিও দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণে অবস্থিত ইয়োনাগুনি উপকূলের কাছে একটি অদ্ভুত পাথরের কাঠামো দেখা যায়। 1986 সালে স্কুবা ডাইভার কিহাচিরো আরাতাকে হ্যামারহেড হাঙ্গর খোঁজার জন্য কিছু জায়গায় স্কুবা ডাইভিং করেন। তখন তার চোখে এই বিশাল কাঠামোটি দৃশ্যমান হয়। এই অস্বাভাবিক কাঠামোটিতে লম্বালম্বিভাবে স্তূপীকৃত বেলে পাথরের ব্লক, সমান্তরাল কিছু জয়েন্ট, একটি পেছানো সিঁড়ি এবং অদ্ভুত কিছু খোদাই দেখা যায়, যা বিশ্বাস করতে বাধ্য করে যে এটি বহু বছর আগেকার কোনো হারিয়ে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষ হতে পারে। জাপানের রয়োকিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাকি কিমুরা তাদের মধ্যে একজন, যারা মনে করেন এটি মানুষের তৈরি। 2004 সালে অধ্যাপক কিমুরা লিখেছিলেন যে সোনিক সাউন্ডিং, আন্ডারওয়াটার রোবট এবং স্কুবা ডাইভিং সমীক্ষায় জাপানের রয়োকিও দ্বীপপুঞ্জের উপকূলে প্রায় 10,000 বছর আগে নির্মিত কৃত্রিম ভূখণ্ডের অস্তিত্ব প্রকাশ পায়। ইয়োনাগুনি দ্বীপের দক্ষিণ উপকূলের কাছে ধাপযুক্ত পিরামিড, রাস্তা এবং জলপথের মতো কাঠামো পাওয়া গেছে, যা একটি প্রাচীন শহরের মতো দেখতে। তবে অন্যান্য বিজ্ঞানীরা অবশ্য এতে পুরোপুরি নিশ্চিত নন। মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক বিজ্ঞানী অধ্যাপক রবার্ট শুচ বহুবার এই স্থানে ডুব দিয়েছিলেন এবং সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই কাঠামোটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেছেন এই অঞ্চলের পাথরগুলি উলম্ব এবং আনুভূমিকভাবে ভেঙে যায়, যার ফলে স্থলভাগের অনুরূপ গঠন দেখা যায়। তিনি পাথরের খোদাইগুলিকে বেলে পাথরের পৃষ্ঠের প্রাকৃতিক স্ক্র্যাচ হিসেবে ব্যাখ্যা করেন। তবে তিনি স্বীকার করেছেন যে কাছাকাছি দ্বীপে প্রাচীন সভ্যতার বসবাসের প্রমাণ পাওয়া গেছে। নাম্বার 6, কেন এত সামুদ্রিক প্রাণী আলো ছড়ায়? আপনি যদি বলেন সমুদ্রের তলদেশে কোনো আলো নেই, তাহলে সেটা ভুল হবে। আলো আছে, তবে তা সূর্যের আলো নয়। গভীর সমুদ্রের বিভিন্ন প্রাণী মন্ত্রমুগ্ধকর আলো ছড়াতে পারে, যা অন্ধকারে আতশবাজির মতো ঝলমল করে। প্রায় প্রতিটি গভীর জলের প্রাণী কোনো না কোনোভাবে আলো ছড়ায়। সমুদ্র বিজ্ঞানী এডি ওয়েডার তার সমুদ্রের নিচের অভিযানের অভিজ্ঞতা বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, আমার চারপাশে শুধু আলোর ঝলকানি। আপনি দূর থেকে দেখছেন না, আপনি সেই দৃশ্যের কেন্দ্রবিন্দুতে আছেন। আসলে আপনি তার অংশ, কারণ আপনার সামান্য নড়াছাড়াও চারপাশে আলোর ঝলকানি সৃষ্টি করে। উইডার তার পুরো ক্যারিয়ারে চেষ্টা করেছেন কেন এত সামুদ্রিক প্রাণী আলো ছড়ায় তা খুঁজে বের করতে। এই অনুসন্ধানে তিনি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং অধরা প্রাণীর মুখোমুখি হয়েছেন। সমুদ্রের আলো ছড়ানো প্রাণীদের সম্পর্কে বিস্তারিত জানতে আমার চ্যানেলে থাকা এই ভিডিওগুলি দেখে আসতে পারেন। নাম্বার 5, অমর জেলিফিশ। অমর জেলিফিশের বৈজ্ঞানিক নাম টুরিটপসিস ডোহরিং। 1990 সালে ক্রিশ্চিয়ান সোমার ও জর্জিও ভাভেস্ট্রেলো নামক দুজন ছাত্রবিজ্ঞান এই জেলিফিশকে সংগ্রহ করেন এবং এর অমরত্বের রহস্য উন্মোচন করার চেষ্টা করে। প্রাপ্ত বয়স্ক অবস্থায় এই জেলিফিশগুলি খুবই ছোট হয়, প্রায় 4.5 মিলিমিটারের মতো, যা আমাদের ছোট আঙ্গুলের নখের চেয়েও ছোট। দেখতে স্বচ্ছ এবং এর মাঝখানে একটি উজ্জ্বল লাল রঙের পাকস্থলী দেখা যায়। এর শরীরে প্রায় 80 থেকে 90টির মতো সাদা শুঁড়ের মতো বাহু থাকে। এই জেলিফিশের অমর হওয়ার প্রক্রিয়াটি সত্যি অসাধারণ। যখন এটি কোনো শারীরিক আঘাত পায় বা বয়স্ক হয়, তখন এটি তার জীবনচক্রের একেবারে শুরুতে ফিরে যেতে পারে, অনেকটা যেন একটি প্রজাপতি আবার গুটিপোকা হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে জেলিফিশগুলি যখন প্রয়োজন হয় তখন পলিপ অবস্থায় ফিরে যায়, যেখান থেকে তাদের জন্ম। এই পলিপ থেকে পরবর্তীতে আবার নতুন জেলিফিশের জন্ম হয়, যা সেই আহত জেলিফিশটির মতো জিনগতভাবে অভিন্ন। এই বিশেষ কোষীয় পরিবর্তনকে ট্রান্সডিফারেন্সিয়েশন বলা হয়, যেখানে একই কোষের বয়স কমে যায়, যার জন্য বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটি নিয়ে খুবই আগ্রহী, কারণ এর মাধ্যমে মানবদেহের ক্ষতিগ্রস্ত কোষকে পুনরায় সক্রিয় করা যেতে পারে। অমর জেলিফিশের এই অসাধারণ ক্ষমতার রহস্য এখনও পুরোপুরি উদ্ঘাটিত হয়নি। বিজ্ঞানীরা মনে করেন এর কোষগুলিতে এমন কিছু বিশেষ জিন সক্রিয় থাকে, যা কোষগুলিকে পুনরায় যৌবনতা দান করতে সাহায্য করে। তাই বিজ্ঞানীরা এই বিষয়ে আরও গবেষণা করছেন, যাতে ভবিষ্যতে মানুষও এই অমরত্বের রহস্য ভেদ করতে পারে এবং সেই পদ্ধতি ব্যবহার করে বার্ধক্যজনিত সমস্যার সমাধান সম্ভব হয়। যদিও জেলিফিশকে অমর বলা হয়, তবে এর মানে এই নয় যে এটি কখনোই মরে না। অন্যান্য জেলিফিশদের মতো এটিও শিকারী প্রাণীদের আহারের ব্যবস্থা হতে পারে, বা কোনো দুর্ঘটনার শিকার হয়ে পলিপ অবস্থায় ফিরে যেতে না পেরে মৃত্যুবরণ করতে পারে। তবে হ্যাঁ, এরা বার্ধক্যজনক সমস্যার কারণে মারা যায় না। নাম্বার 4, সমুদ্রের তলদেশের বেশিরভাগ প্রাণী সম্পর্কে বিজ্ঞানীরা কিছুই জানে না। বিজ্ঞানীরা অফিসিয়ালি প্রায় 2,40,000 সামুদ্রিক প্রাণী শনাক্ত করেছেন, তবে ধারণা করা হচ্ছে প্রায় 10 থেকে 20 লক্ষ সামুদ্রিক প্রাণী সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই।
এর মানে সমুদ্রের প্রাণীদের খুবই ক্ষুদ্র একটি অংশই নথিভুক্ত করা হয়েছে। আপনারা জানেন সমুদ্র অনেক বিশাল। এই বিশালতার কারণে সব জায়গায় গবেষণা কার্য পরিচালনা করাও সম্ভব হয় না। অন্যদিকে গভীর সমুদ্রে গবেষণা করা অত্যন্ত ব্যয়বহুল। বিশেষায়িত সরঞ্জাম তৈরি করা, সেগুলিকে পরিচালনা করা এবং তথ্য সংগ্রহ করার জন্য প্রচুর অর্থ ও সময়ের প্রয়োজন। পর্যাপ্ত অর্থায়নের অভাবে অনেক সম্ভাবনাময় গবেষণা মাঝপথে থেমে যায়। আবার সমুদ্রের বিষয়ে গবেষণা পরিচালনা করার জন্য এই বিষয়ে পর্যাপ্ত শিক্ষা রয়েছে এমন লোকবল পাওয়া কঠিন। এছাড়া গভীর সমুদ্রে যোগাযোগ করাও একটা বড় চ্যালেঞ্জ। বেতার তরঙ্গ বা অন্য কোনো সাধারণ পদ্ধতি সেখানে কাজ করে না। কিন্তু আমাদের জন্য এই প্রাণীদের সম্পর্কে জানাটা খুবই জরুরি। এর কারণ হলো আমরা সমুদ্রের উপর থেকে যে অত্যাচার করছি তার ফলে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। যদি এমনটা হয় তাহলে জীববৈচিত্র্যের জন্য এক বিশাল হুমকি। প্রতিটা প্রাণী অন্যদের উপর নির্ভরশীল। তাছাড়া এমন অনেক প্রাণী রয়েছে যার মধ্যে আমাদের বেঁচে থাকার ঔষধ তৈরির উপাদান রয়েছে। হয়তো ভবিষ্যতে আগত মহামারীর সমস্যার সমাধানও রয়েছে, অথবা তাদের মধ্যে এমন কোনো জ্ঞান লুকিয়ে আছে যা আমাদের জীবনযাত্রাকে বদলে দিতে পারে। সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা করা এবং তার সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের নিজেদের অস্তিত্বের জন্য জরুরি। তাই এই রহস্য ভেদ করার জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। বিজ্ঞানীদের প্রয়োজন আরও উন্নত প্রযুক্তি, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট যা দীর্ঘ সময় ধরে সমুদ্রের গভীরে কাজ করতে পারবে। প্রয়োজন বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা, যাতে জ্ঞান ও রিসোর্স ভাগ করে নেওয়া যায়। নাম্বার 3, মারিয়ানা ট্রেঞ্চ। পশ্চিম প্রশান্ত মহাসাগরের মধ্যে থাকা এক বিশাল রহস্যের নাম মারিয়ানা ট্রেঞ্চ। প্রায় 2542 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র খাতটির জন্য পৃথিবীর বুকে এক বিশাল অর্ধচন্দ্রাকার গভীর ক্ষত। এর সবচেয়ে গভীরতম বিন্দু, যা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত, তা প্রায় 11,000 মিটার পর্যন্ত বিস্তৃত। সুউচ্চ মাউন্ট এভারেস্টকেও যদি এর অতল গভীরে ডুবিয়ে দেওয়া হয়, তবু তার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না। হাতে গোনা কয়েকজন মানুষই কেবল সাহস করে এর রহস্যময় স্থানে ডুব দেওয়ার চেষ্টা করেছেন। তাদের মধ্যে চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন একজন। তিনি ডিপসি চ্যালেঞ্জারে চড়ে 10,898 মিটার গভীরে পৌঁছে এক অবিশ্বাস্য রেকর্ড সৃষ্টি করেছিলেন। যদিও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসতে হয়েছিল, কারণ এই জায়গায় পানির চাপ অনেক বেশি। অথচ এই জায়গায় কিছু জীব স্বাচ্ছন্দ্যে বসবাস করছে, যাদের দেখতে আমাদের পরিচিত পৃথিবীর বাইরেকার বলে মনে হতে পারে। তীব্র চাপ, হাড় বরফকার ঠান্ডা আর পিচের মতো কুচকুচে কালো অন্ধকারে তারা কিভাবে টিকে আছে তা এক বিস্ময়। এই স্থানে কিছু বায়োলুমিনেসেন্ট জেলিফিশের সন্ধান পাওয়া গেছে, যারা নিজেদের শরীর থেকে আলো তৈরি করে এই রহস্যময় গভীর অঞ্চলে আলো ছড়িয়ে থাকে। এছাড়াও দেখতে অদ্ভুত ডিপসি অ্যাংলার ফিশ, লম্বা পায়ের হারমিট কাঁকড়া, বেরেলাই ফিশ এবং নতুন 3 প্রজাতির স্নেল ফিশ আবিষ্কৃত হয়েছে, যাদের জীবনযাত্রা আজও রহস্যে ঢাকা। সমুদ্রের তলদেশের এত প্রতিকূলতা সত্ত্বেও বিজ্ঞানীরা হাল ছাড়েনি। তারা প্রতিনিয়ত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মারিয়ানা ট্রেঞ্চের গভীর লুকিয়ে থাকা রহস্যের জাল ভেদ করার চেষ্টা করে যাচ্ছেন। হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো এই গভীর সমুদ্র খাত আমাদের জন্য কি কি বিস্ময় লুকিয়ে রেখেছে। হয়তো খুঁজে পাবো এমন কিছু যা আমাদের পৃথিবীর সৃষ্টি এবং জীবনের উৎপত্তির ধারণা বদলে দেবে। নাম্বার 2, গভীর সমুদ্রের দানব। সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন কিছু বিশালাকার প্রাণী যাদের বিশালতা আজও বিজ্ঞানীদের বিস্মিত করে যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলো জায়ান্ট স্কুইড, যা লম্বায় প্রায় 40 থেকে 50 ফুট পর্যন্ত হতে পারে। এদের বিশাল চোখ রয়েছে, যা আকারে প্রায় একটি বাস্কেটবলের সমান। বিজ্ঞানীরা আজও এদের জীবনচক্র এবং আচরণ সম্পর্কে পুরোপুরি অবগত নয়। মাঝে মাঝে জেলেদের জালে বা সমুদ্রের তীরে ভেসে আসা মৃতদেহ এই রহস্যময় দৈত্যদের অস্তিত্বের জানান দেয়। অন্যদিকে মেগালোডনের কথা না বললেই নয়, যদিও এটি আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। প্রায় 50 থেকে 60 ফুট লম্বা ধারালো দাঁতের এই দানব একসময় সমুদ্রের ত্রাস ছিল। অনেকে মনে করেন গভীর সমুদ্রের মারিয়ানা ট্রেঞ্চে বা এমন গভীরতায় এখনও হয়তো মেগালোডনের বংশধররা লুকিয়ে আছে। যদিও এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি, তবুও তাদের খোঁজার জন্য গবেষণা চলমান। এছাড়াও কোলোসাল স্কুইড নামের আরও এক প্রকার রহস্যময় দৈত্যাকার স্কুইডের সন্ধান পাওয়া গেছে। এরা জায়ান্ট স্কুইডের চেয়েও বড় হতে পারে। গভীর সমুদ্রের হিমশীতল পানিতে এরা বসবাস করে। তাদের স্বাভাবিক আচরণ এবং জীবনযাপন সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। এরকম আরও কত প্রাণী রয়েছে তা নিয়ে এখনও গবেষণা চলমান। বিজ্ঞানীরা প্রতিনিয়ত এদের সম্পর্কে আরও জানার চেষ্টা করছেন, কিন্তু গভীর সমুদ্রের প্রতিকূল পরিবেশ সেই প্রচেষ্টায় বারবার বাধা সৃষ্টি করে। কে জানে সমুদ্রের অতল গভীরে আর কত অজানা দৈত্য লুকিয়ে আছে, যাদের বিশালতা আমাদের ধারণার বাহিরে। নাম্বার 1, সমুদ্রের তলদেশের মাত্র 20% মানচিত্রই তৈরি হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে পুরো সমুদ্রের তলদেশের একটি সাধারণ মানচিত্র তৈরি করা হয়েছে, কিন্তু এটি কেবল একটি অস্পষ্ট ধারণা দিতে সক্ষম। এই মানচিত্রে অনেক ছোটখাটো ভূকাঠামো, যেমন
সমুদ্রের নিচে থাকা পাহাড়, আগ্নেয়গিরি, গিরিখাত ইত্যাদি অনুপস্থিত। তবে বিজ্ঞানীরা এই রহস্যময় স্থানটিকে জানার জন্য দিনরাত চেষ্টা করে চলেছেন। সিবেট 2030 প্রকল্পের অধীনে আধুনিক উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ক্যামেরা, সোনার প্রযুক্তি, রিজিওনাল ম্যাপিং ইত্যাদি সিস্টেম ব্যবহার করে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরির প্রচেষ্টা চলছে। 2024 সালের জুন মাস পর্যন্ত মাত্র 26.1% সমুদ্রের তলদেশের উচ্চ রেজলিউশনের মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছে। এই কাজটি চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সঠিকভাবে চিত্রিত সমুদ্রতল, সমুদ্র স্রোত, জলবায়ু পরিবর্তন, এমনকি সুনামের পূর্বাভাসেও সাহায্য করতে পারে। শুধু তাই নয়, সমুদ্রতল সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারলে পৃথিবীর গঠন সম্পর্কে আমাদের পুরনো জ্ঞানকে আরও নতুন করে সাজানো যেতে পারে। অনেক ভুল ব্যাখ্যা অপসারণ করা সম্ভব হবে। এই বছর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ভূকম্পন চিত্রণ প্রযুক্তি ব্যবহার করে যখন পৃথিবীর অভ্যন্তরের দিকে তাকিয়েছেন, তখন তারা প্রায় 250 মিলিয়ন বছর আগে আমাদের গ্রহের অভ্যন্তরে ডুবে যাওয়া একটি অজানা প্রাচীন সমুদ্রতলের আবিষ্কার করেছেন। গবেষণা দলের প্রধান ডক্টর জিংসুয়ান ওয়াং বলেন, এটা কেবল শুরু। আমরা বিশ্বাস করি পৃথিবীর গভীরে আরও অনেক প্রাচীন কাঠামোর আবিষ্কার হওয়া বাকি আছে। প্রতিটি আবিষ্কার আমাদের গ্রহের অতীত সম্পর্কে নতুন ধারণা দিতে পারবে, এমনকি আমাদের সৌরমণ্ডলের অন্যান্য গ্রহ সম্পর্কেও আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। আজকের এই ভিডিওতে সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা 10টি গুরুত্বপূর্ণ ও অজানা রহস্য সম্পর্কে জানানোর চেষ্টা করেছি, যা সম্পর্কে বিজ্ঞানীরা এখনও তেমন কিছু জানতে পারেনি। এখান থেকে কোন পয়েন্টটা আপনাদের কাছে সবচেয়ে রহস্যের মনে হলো তা কমেন্টে জানাবেন। আর নেক্সটে কোন ধরনের ভিডিও পেতে চান তাও কমেন্টে জানান। ইনশাআল্লাহ আমি সেই বিষয়গুলির উপর ভিডিও বানানোর চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরে কোনো রহস্যময় এক ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।